আসসালামু আলাইকুম সবাইকে। মাসিয়া স্টাডি টিউব চ্যানেল থেকে আমি মাসিয়া। আজকে কেমিস্ট্রির অষ্টম সপ্তাহের 5 নং অ্যাসাইনমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 5। অ্যাসাইনমেন্টের শিরোনাম যৌগ গঠনের সময় অষ্টক নিয়ম ও 2-এর নিয়ম অনুসরণ, এদের গঠন প্রক্রিয়া, পানিতে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা। এটা হচ্ছে এদের শিরোনাম। বিষয়কোড হবে 137 কেমিস্ট্রি, যার যার বোর্ড দিবা আর বাকিগুলো নিজেদেরগুলো দিবা। এখন আসি সমাধানে। অ্যাসাইনমেন্টের নম্বর হচ্ছে 5। ক দিয়ে শুরু করব। ক নাম্বারটা ছিল অষ্টক নিয়ম ও 2-এর নিয়ম। এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে এই যৌগগুলোর সাপেক্ষে। তো আমাদের এখানে 4টা প্রশ্ন ছিল, ক, খ, গ, ঘ। এই 4টা প্রশ্নে হচ্ছে 4 করে দেওয়া হয়েছে, তাহলে 4 16 নাম্বার, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 4 করে বরাদ্দ করা হয়েছে। তো এর জন্য আমাদের একটু ব্যাখ্যা দিতে হবে, যেহেতু 4 নাম্বার দিবে। অষ্টক নিয়ম: অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলে তাকে অষ্টক নিয়ম বলে। এটা হচ্ছে আমাদের 90 পৃষ্ঠা, আমাদের পঞ্চম অধ্যায়ের। এটা তো পঞ্চম অধ্যায়ের 90 পৃষ্ঠায় দেখতে পারবা যে এগুলো অষ্টক নিয়ম আর 2-এর নিয়মটা ওইখানে ব্যাখ্যা দেওয়া আছে। ওইখান থেকে আসলে একবার পড়ে নিলে ভালো মতন আরও বুঝতে পারবা। আবার অণু গঠনকালে প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। 2-এর নিয়ম: 2-এর নিয়ম কি? অণু গঠনকালে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকলে তাকে 2-এর নিয়ম বলে। CH4 NaCl, এটা হচ্ছে মিথেন আর এটা হচ্ছে লবণ। যৌগ দুটির জন্য অষ্টক ও 2-এর নিয়ম ব্যাখ্যা করা হলো। অর্থাৎ আমাদের বলছে যে এই দুইটার আমাদের অষ্টক ও 2-এর নিয়ম ব্যাখ্যা করতে বলছে প্রশ্নে। তাহলে দেখি আমরা মিথেনের ক্ষেত্রে CH4 এর ক্ষেত্রে CH4 অণুতে কার্বন হলো কেন্দ্রীয় পরমাণু। এখানে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিদ্যমান, যেখানে 4টি ইলেকট্রন কার্বনের নিজস্ব, অর্থাৎ কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টা থাকে আর বাকি 4টি হাইড্রোজেনের 4টি হাইড্রোজেন পরমাণু থেকে আসে। এটাই লেখা। আমি লিখি স্ক্রিনশট দিতে টাইম দিয়ে নে দাও। ঠিক আছে। ইলেকট্রন বাকি 4টি ইলেকট্রন হাইড্রোজেনের 4টি পরমাণু থেকে আসে, তাই কার্বনের অষ্টক ও 2-এর নিয়ম মেনে চলে আর হাইড্রোজেন 2-এর নিয়ম অনুসরণ করে। তাহলে দেখো এখানে কিন্তু কার্বনের সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করছে। দেখো এই যে আমি এটা চিত্র দিয়ে বুঝাই দিছি যাতে বুঝতে সুবিধা হয়। কার্বনের জানি 6, তাহলে দেখো প্রথমে থাকবে 2টা, পরে দিবা হচ্ছে 6টা। আমি হচ্ছে হাইড্রোজেনেরটা ক্রস চিহ্ন দ্বারা বুঝাইছি যাতে ভালোভাবে বোঝা যায়। দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে কি কার্বনের কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে। এখন আমরা যদি দেখি হাইড্রোজেনের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে আমাদের কি বলছিল 2-এর নিয়মে, যে এক বা একাধিক জোড়া যদি থাকে তাহলে সেটা 2-এর নিয়ম হবে। তাহলে এখানে 4 জোড়া আছে, তার মানে কি এক বা একাধিক, অর্থাৎ একাধিক জোড়া আছে, তাহলে এটা 2-এর নিয়ম অনুসরণ করছে, অষ্টক নিয়মে পূরণ করছে। আর হাইড্রোজেনের তো 8টা নাই, ওর তো 2টা পূরণ করছে, তাহলে শুধু ওর ক্ষেত্রে 2-এর নিয়ম অনুসরণ করছে। বুঝতে পারছো? তো এটা তো কম্পাস দিয়ে দিবা, এটা দিবা, এটার সাথে লাগাই শেষ। চিত্র সোজা আছে। এখানে দেখতে পাচ্ছি CH4 এর কেন্দ্রীয় পরমাণু কার্বন এর সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া, অর্থাৎ 8টি ইলেকট্রন বিদ্যমান, এবং হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে এখানে 1 জোড়াকে লিখছি কিন্তু বোঝা যেতেছে না মনে হয়, দাঁড়াও এখানে 1 লিখে দিই। 1 জোড়া অর্থাৎ 2টি ইলেকট্রন বিদ্যমান। এক্ষেত্রে অষ্টক ও 2-এর নিয়ম মেনে চলে। তাহলে এটা আমরা প্রথম যৌগের ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে দিলাম। ঠিক আছে। NaCl এর ক্ষেত্রে এখন দেখি। এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে Cl ক্লোরিন। তাহলে এটা জানি কি 11টা, তাহলে প্রথম ক্ষেত্রে হবে 2টা, পরে হবে 8টা, পরের 3 নম্বর কক্ষপথে হবে 1টা। তাহলে এই একটা অষ্টক পূরণের জন্য কি করবে, এই একটা ছেড়ে দিবে, অর্থাৎ ত্যাগ করবে, আর ক্লোরিনের হচ্ছে একটা লাগবে, তাহলে অষ্টক পূরণ করতে পারবে সর্বশেষ কক্ষপথে, ওইটা গ্রহণ করবে। অর্থাৎ এখানে জারণ হবে, এখানে বিজারণ হবে।
তাহলে দেখো সেই রকম একইভাবে এটা দুইটা চিত্র একসাথে দেখায়। দেখো তাহলে দেখো এটা যদি এখান থেকে ত্যাগ করে তাহলে কি ওর এটা চলে যায়, একটা ইলেকট্রন চলে যাবে, এখানে এসে পড়বে, তাহলে এখানে চলে আসছে। এর জন্য আমি আলাদা আলাদা বুঝাইছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, এর জন্য এখানে আমি ক্রস চিহ্ন দিয়ে বুঝাইছি। তো এই চিত্র তো পারোই সবাই, এর জন্য মাইনাস হয়ে গেছে, গ্রহণ করছে, ও ত্যাগ করছে, এর জন্য প্লাস হয়ে গেছে, ধনাত্মক হয়ে গেছে। এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন বিদ্যমান, সোডিয়াম সেটি ত্যাগ করে অষ্টক পূরণ করে, আর ক্লোরিন সেটি গ্রহণ করে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করে। তাহলে দুইটার ক্ষেত্রে অষ্টক পূরণ করছে, তাহলে এটা হবে কি, এদের সর্বশেষ শক্তি স্তরে 4 জোড়া ইলেকট্রন বিদ্যমান, তাই এরা 2-এর নিয়মে মেনে চলে। কারণ আমি কি বলছিলাম যে একাধিক জোড়া যদি থাকে, এই যে এখানে দেখো এখানে কয় জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, তাহলে হয়তো এক বা একাধিক জোড়া আছে এখানে, তাহলে এটা কি হবে 2-এর নিয়মও মেনে চলে। অর্থাৎ যেটা অষ্টক পূরণ করবে সেটা 2-এর নিয়ম এমনিতেই মেনে চলবে, কারণ অষ্টক 8টা হয়েছে, তাহলে তো এখানে জোড়া আছেই, মানে 4 জোড়া আছেই, তাহলে এটা 2-এর নিয়মও মেনে চলবে। আমি একবার একটু দেখাই দিই সময় নিয়ে, তাহলে তুমি স্ক্রিনশট যাতে নিতে পারো। তো খ নাম্বার বলছিল আমাদের প্রথম যে যৌগটা আছে এটা হচ্ছে সমযোজী বন্ধন, এর গঠন ও দ্রবণীয়তা আমাদের চিত্রসহ ব্যাখ্যা করতে বসে। এটার ক্ষেত্রে ক নাম্বারটা চিত্রসহ বলে না, কিন্তু চিত্র দিলে একটু সুবিধা হয়, তোমার লিখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, এর জন্য আমি চিত্রটা দিছি, না দিলেও হবে। উদ্দীপকের CH4 যৌগটির সমযোজী বন্ধন, গঠন ও দ্রবণীয়তা নিচে চিত্রসহ ব্যাখ্যা করা হলো। এই যে চিত্র সেই আগের চিত্রই দিছি, কার্বনের আর হাইড্রোজেনের, এটা দিয়ে দিবা। তাহলে আমরা এখন এটার ব্যাখ্যায় চলে আসি। দুটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় ধাতব অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক অর্থাৎ একটি ইলেকট্রনকে সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন তৈরি করে। এরপরে এই এক জোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। অর্থাৎ অধাতব আর অধাতব, অর্থাৎ এই দুইটা পরমাণুদ্বয়ের মধ্যে যেই বন্ধনটা হবে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। অধাতু আর অধাতুর মধ্যে এটা হবে। আমি একটু বড়টা দিচ্ছি, তুমি যদি দাও হচ্ছে অধাতু আর অধাতু পরস্পরের মধ্যে যে বন্ধন থাকে তাকে সমযোজী বন্ধন বলে, সেটাও হবে। যেহেতু একটু নাম্বারটা বেশি দিবে এর জন্য আমি বড় সংখ্যাটাই দিছি। তো এখন দেখি পরের পৃষ্ঠায়। CH4 যৌগে বিদ্যমান কার্বন ও হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। অর্থাৎ আমরা এটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা করে ব্যাখ্যা করলে ভালো হয়, যদি ইলেকট্রন বিন্যাসটা না দিতে চাও তাও হবে। কার্বন হচ্ছে 1s2 2s2 2p2, মানে 6টা, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1। কার্বনের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন বিদ্যমান, আর হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে। দেখো এখানে 4টা রয়েছে, সর্বশেষ কক্ষপথ হচ্ছে 2, এখানে 4টা রয়েছে, আর এখানে সর্বশেষ কক্ষপথ কয়টা রয়েছে, একটা রয়েছে। আমরা জানি প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তিস্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখায়। তাই কার্বন স্থিতিশীল অর্জনের জন্য 4টি ইলেকট্রন শেয়ার করে। একটি কার্বন পরমাণু 4টি ইলেকট্রন পরমাণুর সাথে শেয়ার করে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, আর প্রতিটি হাইড্রোজেন কার্বনের একটি ইলেকট্রন শেয়ার করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বন ও হাইড্রোজেন পরমাণু CH4 সমযোজী যৌগ গঠন করে। এগুলো ব্যাখ্যা তো একই হবে সব ক্ষেত্রে, একটু লেখা বেশি কিন্তু সোজা আছে অনেক। এটা গেল আমাদের ওদের সমযোজী বন্ধন যে গঠনের ব্যাখ্যাটা, সেটা দিলাম আমরা চিত্র সহ। এখন আমরা দিব যে এটার এই যৌগের দ্রবণীয়তার ব্যাখ্যা। তাহলে খ নাম্বারটা শেষ। CH4 যৌগের দ্রবণীয়তা। CH4 হলো অপোলার সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ। এই সকল, এর বন্ধন হবে না, যৌগই দিছি। এই সকল যৌগের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে না। যেহেতু CH4 একটি অপোলার ও সমযোজী যৌগ, তাই CH4 গ্যাসকে পানিতে দ্রবীভূত করলে পানির আংশিক ধনাত্মক আয়ন, এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, আর ও আংশিক ঋণাত্মক আয়ন অক্সিজেন কর্তৃক আকর্ষিত হয় না, তাই CH4 পানিতে দ্রবীভূত হয় না। শেষ। এটা তো মানে পড়তে পড়তে আমরা শেষ, ছাড়াপাড়া হয়ে গেছি এগুলো। দেখো এটা চিত্রটা, এই চিত্রটা একটু দিয়ে দিবা শেষ। এখানে মানে অক্সিজেনের এই পানির যেই আয়নগুলো, এগুলোকে
আকর্ষিত করে না সেটা একটু দেখাই দিচ্ছি, আগে চিত্রের মতনই, তেমন কিছু না। এগুলো গুগল করলেও পাবা চিত্রগুলো, যদি আমার এখানে ঘোলা লাগে। তাহলে গ নাম্বারটা বলছে এর পরের যে যৌগটা ছিল 2 নম্বর যৌগ অর্থাৎ NaCl ছিল যেটা লবণ, এই যৌগে হচ্ছে আয়নিক বন্ধন ও দ্রবণীয়তা আমাদের চিত্রসহ ব্যাখ্যা করতে বলছে। তাহলে এই যে চিত্র আমরা দিলাম প্রথমে আয়নিক বন্ধনের ক্ষেত্রে, সেই আগের চিত্রই যে একটা ত্যাগ করছে এখানে চলে আসছে, এরকমই দেখাই দেবে। অন্যভাবে দেখাইলে হয় যে এটা কাছাকাছি এনে তাও হবে, এভাবে দেখাইলে একটু সুন্দর হয় আর কি। NaCl যৌগে সোডিয়াম ও ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলাম, এর সর্বশেষ কক্ষপথে রয়েছে 1টি আর সর্বশেষ কক্ষপথে রয়েছে 7টি। অর্থাৎ ও যদি একটা ত্যাগ করে ওরে দিয়ে দেয় তাহলে ওরও 8টা হয়ে যায়, ওরও 8টা হয়ে যায়, শেষ সমাধান। তো এইটা একটু ব্যাখ্যা করে লিখবো, তাহলেই আর কিছু লাগবে না। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন বিদ্যমান আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। এখন আসি পরের পৃষ্ঠায়। আয়নিক বন্ধন হলো ধাতু ও অধাতুর মধ্যে বন্ধন যেখানে ইলেকট্রন আদান প্রদান হয়। এখানে সোডিয়াম এর সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করে, অর্থাৎ তখনও সুস্থিত হয়। অপরদিকে ক্লোরিন সেটি গ্রহণ করে আর্গনের বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হয়। সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সম্পূর্ণ হয় তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে আমরা এই ক্ষেত্রে আয়নিক বন্ধনটা ব্যাখ্যা করলাম। এখন স্ক্রিনশট নিতে চাও, এখন হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইড এইটার ক্ষেত্রে আমরা পানির দ্রবণীয়তা ব্যাখ্যা করব, অর্থাৎ পানিতে এটা দ্রবীভূত হয় কি না। দেখবা লবণ যদি পানির মধ্যে গোলায় তাহলে তো এটা দ্রবীভূত হয়ে যায়, তো সেটা একটু ব্যাখ্যা। সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ যার মধ্যে ধনাত্মক সোডিয়াম প্লাস ও ঋণাত্মক ক্লোরিন মাইনাস প্রান্ত বিদ্যমান, তাই সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিলে পানির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয় এবং পানিতে দ্রবীভূত হয়ে যায়। দেখো তাহলে এটা ধনাত্মক, তাহলে এটা ঋণাত্মক পাশটা এদিকে দিবা। অক্সিজেনের হচ্ছে 2 ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। এই তো চিত্র একই রকম, এখানে যে এইটা কতগুলা দেবো এটার উপরে কিছু না, তুমি দিবা। এটা আমি 5টা দিছি আর এটা দিছি। দেখো চিত্রটা একবার দেখে নাও। এটাও দেখুন, এটার ক্ষেত্রে কী হবে, যেহেতু এটা মাইনাস তাহলে এটা ধনাত্মক প্রান্ত একে আকর্ষিত করবে। তাহলে যে ডেল্টা প্লাস, এখন হাইড্রোজেন দিবা এদিকে আর অক্সিজেন দিবা ওই পাশে, মানে তো দূরে। ঠিক আছে। ক নাম্বার শেষ, এখন খ নাম্বারের ক্ষেত্রে আমরা দেখব মিথেন আর হচ্ছে লবণ, এই দুটার মধ্যে বিদ্যুৎ পরিবাহিতা নিচের চিত্র সাথে আমাদের দেখাইতে বলছে, চিত্রসহ দেখাইতে বলছে। তাহলে এখানে CH4 NaCl যৌগের বিদ্যুৎ পরিবাহিতা চিত্রসহ নিচে ব্যাখ্যা করা হলো। NaCl এর বিদ্যুৎ পরিবাহিতাটা আমি আগে দেখাইছি, এখানে এই চিত্রটা আঁকতে হবে। আর এই চিত্র এখানে যদি ক্লিয়ার বুঝতে না পারো তাহলে আমাদের বইয়ের 102 পৃষ্ঠা মনে হয়, দেখো 102 পৃষ্ঠায় এটার চিত্রটা দেখা আছে, আর ওইখান থেকে এই ব্যাখ্যাটা আমি নিজের মতন গুছাই লিখছি। এই যে এখানে লবণ দেওয়া হয়েছে, এরপরে এটা পানিতে জলীয় দ্রবণে এটা এদিকে যাবে আর এটা এদিকে যাবে, এই দুইটা। আচ্ছা একটু চিত্রটা আরেকবার ধরি স্ক্রিনশট নিতে চাইলে। এখন হচ্ছে এই চিত্রটি আমরা ব্যাখ্যাটা দিব, ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে বলবো যে এখানে বিদ্যুৎ পরিবহন করে। এই ক্ষেত্রে চিত্র খাদ্য লবণ NaCl এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন, চিত্রটা হচ্ছে এই নিয়ে। একটি বিকারে খাদ্য লবণ NaCl নেই, এবার ইলেকট্রোড হিসেবে 2টি গ্রাফাইট দণ্ড কিংবা যে কোনো ধাতব দণ্ড ডুবিয়ে চিত্রের মতো দণ্ডদ্বয়ের সাথে ব্যাটারি এবং বাল্ব যুক্ত করে বর্তনী পূর্ণ করি। এই যে একটু দেখাই দিই, তাহলে এই যে ইলেকট্রোড ব্যাটারি যুক্ত করছি, এখানে আমরা একটা বাল্ব দিছি, কারণ এখান থেকে যদি বিদ্যুৎ পরিবাহিত হয় তাহলে এই লাইটটা জ্বলে উঠবে। পূর্ণ করি, দেখা গেল বাল্বটি জ্বলছে, অর্থাৎ খাদ্য লবণ NaCl বা NaCl এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহনের জন্য প্রয়োজন বিচ্ছিন্ন ধনাত্মক বা ঋণাত্মক আয়ন। খাদ্য লবণে NaCl এ যেহেতু ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত আছে তাহলে এক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন করবে।
এই তো জলীয় দ্রবণে ধনাত্মক আয়ন হিসেবে সোডিয়াম প্লাস ও ঋণাত্মক আয়ন হিসেবে ক্লোরিন মাইনাস বিদ্যুৎ পরিবহন করে। কারণ এখানে মুক্ত ইলেকট্রন থাকে, হ্যান ত্যান, তুমি ওই ব্যাখ্যাও যদি দিতে চাও তাও হবে, কিন্তু এটা ভালো হয় যেহেতু চিত্র সহ বসে, এটাই আসলে বিদ্যুৎ পরিবাহিতার মানে মূল চিত্রটা, যেটা দিলে সব থেকে ভালো হয়। বই দেখো, বইয়েও তো এটা দেওয়া আছে। এখন হচ্ছে আমরা মিথেন গ্যাস যেটা ছিল অর্থাৎ CH4 এর বিদ্যুৎ পরিবাহিতা আমরা এখন ব্যাখ্যা করব চিত্রসহ। এই চিত্রের জন্য কিন্তু 1 নাম্বার মনে হয়, ব্যাখ্যা দিলে 1 নাম্বার, সঠিক ব্যাখ্যা দিতে পারলে, আর চিত্র দিলে 1 নাম্বার। আবার ওইটার ক্ষেত্রে যদি ব্যাখ্যা দিতে পারো 1 নাম্বার, চিত্র দিতে পারলে 1 নাম্বার, তাহলে আমাদের মোট 4 নাম্বার। তাই প্রত্যেকটা ধাপ কিন্তু ঠিক রাখতে হবে। তো দেখো তো এইটাও ইলেকট্রোড, এখানে একটা ব্যাটারি লাগাইছি, এখানে একটা বাল্ব লাগাইছি, এখানে চিনি দিছি। চিনি একটা সমযোজী যৌগ, যদি চিনির ক্ষেত্রে যদি এটা না হয় তাহলে স্বাভাবিক, এটাও একটা সমযোজী যৌগ, এটার ক্ষেত্রেও বিদ্যুৎ পরিবাহিত হবে না। আসলে হবে না, এর জন্য বাতি জ্বালাই দেয়নি। দেখো এখন এই একই ব্যাখ্যা আগের মতনই, শুধু একটু এটার চিনির সাপেক্ষে লিখতে হবে, পরে যে আমরা লাস্টে যে CH4 মিথেনের কথাটা বলবো। এবার একটি বিকারে চিনির জলীয় দ্রবণ, চিনির সংকেত হচ্ছে C12H22 আর হচ্ছে অক্সিজেন 11, এটা তো জানোই। জলীয় দ্রবণ নিয়ে উক্ত দ্রবণে ইলেকট্রোড হিসেবে দুটি গ্রাফাইট দণ্ড কিংবা যে কোনো ধাতব দণ্ড ডুবিয়ে দণ্ডদ্বয়ের সাথে চিত্রের মতো ব্যাটারি এবং বাল্ব যুক্ত করে বর্তনী পূর্ণ করি। আগের মতনই দেখা যাবে যে চিনির দ্রবণযুক্ত বর্তনীতে বাল্ব জ্বলছে না, অর্থাৎ চিনি এর জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না, কারণ চিনি একটি সমযোজী যৌগ, আর সমযোজী যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। একইভাবে আমরা ওইটার ক্ষেত্রে বলবো। তাহলে বুঝতে তো পারছো কনসেপ্টটা, যে যেহেতু চিনি একটা সমযোজী যৌগ, এটার ক্ষেত্রে যেহেতু হয়নি, তাহলে আমাদের ওইটাও একইভাবে, তো ওটাও একটা সমযোজী যৌগ, তাহলে ওটার ক্ষেত্রেও আমাদের হবে না। যেহেতু চিত্র দিতে বলছে, এর জন্য আমি এই চিত্র দিয়ে ব্যাখ্যা করছি। যদি চিত্র দিতে না বলতো তাহলে সরাসরি শুধু আমরা CH4 এর ব্যাখ্যাটা দিলেই পারতাম। যেহেতু চিত্র চাইছে, এর জন্য হচ্ছে আমাদের এটা দিতে হবে। আর কেউ যদি অন্যভাবে ব্যাখ্যা করতে পারো বা অন্যভাবে ব্যাখ্যা করতে চাও পারো, এটা তোমাদের ইচ্ছা। তো আমার খাতা আমি আমার মতন করছি। শেষ হয়ে গিয়েছে। CH4 সমযোজী যৌগ, জলীয় দ্রবণে CH4 বিদ্যুৎ পরিবহন করে না, কারণ সমযোজী যৌগ কোনো বিচ্ছিন্ন আয়ন তৈরি করে না, আর দ্রবণে আয়ন না থাকলে তা কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। শেষ। মনে হয় এটাই হয়তো আমাদের শেষ অ্যাসাইনমেন্ট হবে, হয়তো জানি না। বললো তো 12 তারিখ, হ্যাঁ বললো তো 12 তারিখ যদি স্কুল খুলে তাহলে নাকি আর অ্যাসাইনমেন্ট দিবে না, কারণ যেহেতু স্কুলের ক্লাসই হচ্ছে, তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়ার তো কোনো মানেই হয় না। ভালো হয়, দেখি কি করে। তো মনে হয় আজকেই হয়তো অ্যাসাইনমেন্ট নিয়ে শেষ দেখা। আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে তো ভবিষ্যতে দেখা হবে। আর এটার যারা পিকচার চাইতেছো সমস্যা নেই, স্ক্রিনশট তো নিশ্চয়ই, আমি তো টাইম দিছি। আমি এটার ছবি তুলেও এটার শেষে এখন এটার সাথে অ্যাড করে দিব, তোমরা ওইটার সাথে আরেকবার মিলাই নিও যে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই। ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। টাটা। ও আরেকটা কথা বলে, এখানে আমার পেজ নাম্বার 2, কারণ এর আগে একটা সূচিপত্র পেজ যাবে, ওইটা হচ্ছে 1 নাম্বার হবে, এর জন্য এখানে 2 নাম্বার দিয়ে শুরু করছি।